শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। কেয়ার অফ কথকে আজকের পাঠ নীলাশিস বসুর লেখা গা ছমছমে একটা ভৌতিক কাহিনী। শুরু হচ্ছে অভিশপ্ত নীলা। ঘুমের মধ্যেই ছটফট করছে অনুজ। বুকের ওপর বিরাট বড় বোঝা চাপিয়ে দিয়েছে যেন কেউ। গলাটা টিপে ধরেছে জোরে, শ্বাস নিতে পারছে না। চরম অস্বস্তি নিয়ে ঘুমটা ভেঙে গেল। উঠে বসে হাঁপাতে শুরু করেছে সে। গলা শুকিয়ে কাঠ। এসিটা চলছে, কিন্তু তার মধ্যেও ঘেমে স্নান করে অনুজ। নিজের গলায় একবার আলতো করে হাতটা বুলিয়ে নিল সে। গলাটা ব্যথা করছে। যদি দুঃস্বপ্নই দেখে থাকে তাহলে গলায় এমন ব্যথা কেন? পাশে প্রিয়া ঘুমাচ্ছে নিশ্চিন্তে। ওর ঘুম ভাঙানোর ইচ্ছা হলো না অনুজের। গলাটা মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে। জল না খেলে শুকিয়ে ফেটে যাবে। পাশে রাখা বোতলটা থেকে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে ফেলে অনুজ। উঠে বাথরুমে যায়। বাথরুমের আয়নায় নিজের গলাটা দেখে চমকে ওঠে সে। স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকটা আঙুলের দাগ। লাল হয়ে ফুটে আছে গলার কাছে। ও যেটা দুঃস্বপ্ন ভাবছিল সেটা কি তাহলে সত্যি ঘটছিল ওর সঙ্গে? ভেবেও কোনো কুল কিনারা পায় না অনুজ। গোটা রাত আর দু চোখের পাতা এক করতে পারেনি। সারাক্ষণ ভেবে গেছে এই অদ্ভুত বিষয়টা নিয়ে। এরকম তো আগে কখনো হয়নি। হঠাৎ এরকম হলো কেন? সকালেও মন থেকে চিন্তাটা ঝেড়ে ফেলতে পারল না সে। ব্রেকফাস্ট খেতে খেতে ওর চিন্তিত মুখের দিকে তাকিয়ে প্রিয়া বলল, কিছু হয়েছে তোমার? কিসের চিন্তা করছো? অনুজের গলায় ওই লালচে দাগগুলো নজরে পড়ল প্রিয়ার। জিজ্ঞাসা করল, ওটা কিসের দাগ তোমার গলায়? অ্যালার্জি হয়েছে নাকি? হতে পারে, ছোট্ট করে উত্তর দিয়ে অফিসে চলে গেল অনুজ। এরকম আচরণ তো সচরাচর অনুজ করে না। একটু অবাকই হলো প্রিয়া। সন্ধ্যায় অফিস থেকে অনুজ ফিরে আসার পরেও একই রকম চুপচাপ। ওকে আর বেশি ঘাটালো না প্রিয়া। ভাবলো অফিসে কাজের চাপে হয়তো বেশি চিন্তায় আছে। চুপচাপ খেয়ে নিয়ে দুজনেই শুয়ে পড়ল। অনুজ ভুলতে পারছে না গত রাতের ঘটনা। ঘুম আসছে না ওর। বারবার এপাশ ওপাশ করছে। ওর দিকে ফিরেই শুয়েছিল প্রিয়া। দুই হাত গালের নিচে দিয়ে প্রিয়া শুয়ে আছে। গভীর ঘুমে তলিয়ে গেছে সে। মুখটা শান্ত। প্রিয়ার এই শান্ত মিষ্টি মুখটার দিকে তাকিয়ে কিছুটা স্বস্তি বোধ হলো অনুজের। হঠাৎই খেয়াল করল প্রিয়ার হাতে কিছু একটা জল করছে। একটা আংটি, তার মধ্যে একটা নীলা জল করছে। রাতের অন্ধকারে আলো বিচ্ছুরিত হচ্ছে ওটা দিয়ে। ওটা তো আগে প্রিয়ার আঙুলে ছিল না। ওটা কোথা থেকে এলো? অবাক হলো অনুজ। হঠাৎই প্রিয়ার চোখ দুটো খুলে গেল। চোখ দুটোর দৃষ্টি মরা মাছের মতো। কোনো ভাষা নেই সেই চোখে।
ওর শান্ত মুখে যেন শরীরের সমস্ত রক্ত এসে জমা হয়েছে, লাল হয়ে উঠেছে মুখটা। ধীরে ধীরে উঠে বসছে প্রিয়া। ঘাবড়ে গেল অনুজ। কি হচ্ছে এটা? প্রিয়ার হঠাৎ কি হলো? ও ধীরে ধীরে কাঁপা গলায় ডাকলো, প্রিয়া, প্রিয়া। উঠে বসেছে প্রিয়া। অনুজও উঠে বসে প্রিয়ার হাতটা ধরতে গেল। এক ঝটকায় অনুজের হাতটা সরিয়ে দিল প্রিয়া। প্রিয়া যেন নিজের মধ্যে নেই, এটা অন্য কেউ। ভয়ে ত্রস্ত হয়ে অনুজ প্রিয়ার কাঁধটা ধরে ঝাঁকালো আর চিৎকার করে উঠল, প্রিয়া, শুনতে পাচ্ছ? কি হচ্ছে তোমার? প্রিয়া। প্রিয়ার ভাষা ভাষা চোখগুলো তাকালো অনুজের দিকে। দুই হাত বাড়িয়ে দিল সে অনুজের গলা লক্ষ্য করে। ওর আঙুলে তখনও ওই আংটির মধ্যেকার নীলাটা জ্বলছে। অনুজের গলাটা জোরে চেপে ধরেছে প্রিয়ার দুই হাত। ব্যথায় কোঁকিয়ে উঠল অনুজ। আড়াশির মতো চেপে বসছে প্রিয়ার হাত দুটো। বহু বহু চেষ্টা করেও সেই হাত ছাড়াবার ক্ষমতা অনুজের নেই। শ্বাস রুদ্ধ হয়ে আসছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে। প্রিয়ার মুখের কোনো ভাবান্তর নেই, যেন পাথর কুঁদে তৈরি করা কলের পুতুল সে। হঠাৎই নীলাটা নিভে গেল। অনুজের গলা ছেড়ে দিয়ে আবারও শান্তভাবে শুয়ে পড়ল প্রিয়া। ওর মুখে আবারও সেই স্নিগ্ধতা ফিরে এসেছে। গলায় হাত দিয়ে কাশতে শুরু করলো অনুজ। প্রচন্ড ব্যথা গলায়। এই মুহূর্তে যেটা হলো সেটা কি সত্যি নাকি ওর মনের ভুল বুঝে উঠতে পারছে না অনুজ। ভয় লাগছে ওর প্রিয়াকে। এক লাফে বিছানা থেকে নেমে ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়ালো সে। এত জোরে গলাটা টিপে ধরেছিল প্রিয়া যে কাশি থামছেই না। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আবারও উঠে বসেছে প্রিয়া। অনুজকে ওই অবস্থায় দেখে বলল, আরে কি হলো তোমার? এভাবে কাশছো কেন? আর ওখানে কি করছো তুমি? বিছানা থেকে নেমে জলের বোতলটা নিয়ে অনুজকে এগিয়ে দিয়ে বলল, নাও একটু জল খাও তাড়াতাড়ি। ইস, কি কাশি হচ্ছে হঠাৎ। এই প্রিয়াকে অনুজ চেনে, কিন্তু কিছুক্ষণ আগে যে ওকে খুন করতে গিয়েছিল সে কে ছিল ভেবে উঠতে পারে না অনুজ। ভীষণ ভয় করছে ওর। কাঁপা কাঁপা হাতে প্রিয়ার থেকে বোতলটা নিয়ে কিছুটা জল খেয়ে একটু শান্ত হলো সে। প্রিয়া বলল, কি হয়েছে বলো তো? এখানে কি করছো বিছানা ছেড়ে? আর এভাবে কাশছিলেই বা কেন? কি হয়েছে বলবে আমাকে প্লিজ। কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না অনুজ। একটু আগে যেটা ঘটলো ও যদি সেটা বলে তাহলে বিশ্বাস করবে না প্রিয়া। ঘরের বড় লাইটটা জ্বেলে দেয় সে। ধীরে ধীরে বলে, তোমার হাতে ওই আংটিটা কোথা থেকে এলো? আগে তো ছিল না। ও, এটা তো আমার এক বান্ধবী গেছিল একজন জ্যোতিষীর কাছে, সেই এনে দিয়েছে আমার জন্য এই নীলাটা। কেন কেন গো, এটা নিয়ে কি হয়েছে? একটু অবাকভাবে বলে প্রিয়া। না, কিছু না, ঘুমিয়ে পড়ো। আমার একটু অফিসের কাজ বাকি আছে। কাল সকালে বসকে দেখাতে হবে নতুন প্রজেক্টের পিপিটি। আমি আসছি ওটা তৈরি করে, তুমি ঘুমাও। বলেই আর সময় না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অনুজ। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে প্রিয়া।
কি ঘটছে তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না সে। পরের দিন রাত আবার জ্বলে উঠছে প্রিয়ার আঙুলের ওই নীলা। ধীরে ধীরে উঠে বসছে প্রিয়া, স্থির ভাসমান দৃষ্টি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রিয়ার দুই হাত, কিন্তু বাতাসে শুধু খাবি খায় হাত দুটো। ধরার মতো কিছুই নেই সেখানে। ঘরের নাইট ল্যাম্পের আলোকে ছাপিয়ে জ্বলে ওঠে বড় লাইটটা। মুহূর্তে যেন ঘোর কেটে জেগে ওঠে প্রিয়া। এই অবস্থায় বসে আছে কেন সে? হকচকিয়ে যায়। বিছানায় ওর পাশে অনুজ নেই। ঘরের এক কোণ থেকে এগিয়ে আসে অনুজ। ওর হাতে ধরা মোবাইল পুরোটা আজ ভিডিও করেছে সে। প্রিয়াকে দেখায় সেই ভিডিও। হতবাক প্রিয়া চমকে ওঠে। নিজের কাছে নিজেকেই অপরিচিত ঠেকে তার। কেঁদে ফেলে অনুজকে জড়িয়ে ধরে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। কি করেছি আমি নিজেও জানি না, কেন করেছি তাও জানি না। ক্ষমা করে দাও আমায়। আমি আমি তোমায় খুন করতে গেছি। ছি 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 ছি। বলে কাঁদতে কাঁদতে নিজের গালে পাগলের মতো চড় মারতে থাকে প্রিয়া। ওকে জড়িয়ে ধরে অনুজ। শান্ত হও প্লিজ, তুমি আমাকে খুন করতে যাওনি। এটা তুমি নও, তোমার আঙুলের ওই নীলাটা। ওটা মাঝরাতে জ্বলে উঠলেই তুমি আর তোমার মধ্যে থাকো না। নিজেকে দোষ দিও না, তুমি জানো না কি করেছো। খুলে ফেলো এক্ষুনি ওই আংটিটা। প্রিয়া নিজের আঙুল থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। অনুজ ওটা কুড়িয়ে একটা বাক্সে ভরে রেখে বলে, কাল সকালে এই অভিশপ্ত নীলাকে সলিল সমাধি দেব, যাতে আর কারো ক্ষতি না করতে পারে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে প্রিয়া। অপরাধবোধ, অনুশোচনা বোধ তখন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুনলেন অভিশপ্ত নীলা, রচনা নীলাশিস বসু, সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায়, শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ, সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র, সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু। আমাদের উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতামত। ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়। ভালো থাকুন, ধন্যবাদ।